হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11 সেমিস্টার 2 এর অন্তর্গত তাপ সঞ্চালন অধ্যায় থেকে মান 2 সেকেন্ড পার্ট। আজকের ভিডিওতে আমরা মান 2 এর দ্বিতীয় অংশটা সেটা আলোচনা করব। কত থেকে কত আলোচনা করব না, আমরা 15 অবধি হয়ে গেছিল, 16 থেকে 30 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং বলতেই পারো এটা #2, এটা হচ্ছে #2 বা দ্বিতীয় অংশ। বাকি 15টা কমপ্লিট করে নিই, তাহলে আমাদের মান 2টা শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 2, যেটা 12 ফেব থেকে শুরু, সেটাও ভীষণ ভালো চলছে প্রস্তুতি। ওকে, তো শুরু করা যাক আজকের ক্লাস। তাপ সঞ্চালনের সময় মাধ্যমের অণুগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, অথচ এদের স্থানচ্যুতি হয় না। পদ্ধতিটির নাম কি? পদ্ধতিটির নাম পরিষ্কার হচ্ছে পরিবহন, পরিষ্কার পরিবহন। ঠিক আছে, কোন পদ্ধতির দরুন সমুদ্র উপকূলে সমুদ্র বায়ু আর স্থলবায়ুর সৃষ্টি হয়? এগুলো ওয়ান লাইনার, কিছু করার নেই, এখানে ব্যাখ্যা ভালো লাগবে না, সব জায়গায় সবকিছু ভালো লাগে না। মানে তোমার গরম মশলা যতই ভালো লাগুক, সেন্ট ভালো থাকুক, সেই গরম মশলা কোনোদিনই পায়েসে দেওয়া হবে না, যতই ভালো থাকুক। দ্বিতীয় প্রশ্ন, এই সরি 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 এটা 16 অ্যাকচুয়ালি, না তাহলে এটা 17। ঠিক আছে, দেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, এসআই একক হচ্ছে ওয়াট পার মিটার পার কেলভিন, এসআই একক। একটি সংযুক্ত পাতে দুটি পাতের বেধ সমান, উৎপন্ন উপাদান দুটির তাপ পরিবাহিতাঙ্ক K1 K2 হলে সংযুক্ত পাতের তুল্য তাপ পরিবাহিতাঙ্কের মান লেখো। তো K1 আর K2 যদি সিরিজে থাকে আর যদি প্যারালালে থাকে, মানে কি সমান্তরাল থাকলো বা শ্রেণী থাকলো, এই দুটো ক্ষেত্রে কে তুল্যের রাশিমালা কি হয় মুখস্থ করে নাও ফ্রম টেক্সট বুক। বই পড়ো, বই না পড়লে কিন্তু কিছুই কিন্তু নাম্বার ক্যারি করবে না, বই দেখো পেয়ে যাবে। আর কিছু অংশ আছে না? নেই। 18 নম্বর, তাপ পরিবাহী একটি তরলের নাম লেখো। মানে তরল অথচ তাপের পরিবাহী। পারদ। কাঠ আর কাঠের গুঁড়োর মধ্যে কার তাপ পরিবাহিতা বেশি? তাপ পরিবাহিতা, বলেনি যে তাপ অপরিবাহিতা। তাপ পরিবাহিতা কিন্তু কাঠের বেশি। তাপ পরিবাহিতার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে সেক্ষেত্রে কাঠের গুঁড়োটার কম, তাপ পরিবহনে কম করে। এই জন্য একে ঠান্ডা, মানে যেখানে তাপ না ফ্লো করবে সেই ক্ষেত্রে ইউজ করা হয়, বরফের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা এর আগের সেকশনে তোমরা দেখেছো। বিকীর্ণ তাপ কি ধরনের তরঙ্গ? বিকীর্ণ তাপ একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কেন? কারণ একে প্রবাহিত হতে গেলে কোনো মিডিয়াম লাগে না। এরপর তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন অংশ তাপীয় বিকিরণের ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয়? এটা হচ্ছে অবলোহিত তরঙ্গ। অবলোহিত তরঙ্গ যে অংশটা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তো বড়সড় একটা বিষয়, যেখানে কে কে থাকে? আরএমআই, ভাক্স, গামা, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল রে, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে। তো এইগুলোর মধ্যে এই যে ইনফ্রারেড রশ্মিটা রয়েছে, এর মধ্যে কিন্তু বিকীর্ণ তাপটা পড়ে। বিকীর্ণ তাপ এর মধ্যে পড়ে। এর মধ্যে পড়ে বলতে এর প্রত্যেকটা, এই যে যতগুলো নাম বললাম বা লিখেছি আমি এখানে, প্রত্যেকের কিন্তু ওয়েভলেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট। তো সবার একটা রেঞ্জ রয়েছে। তো বিকীর্ণ তরঙ্গের বিকীর্ণ যে তাপ, তার যে ব্যাপারটা, সেটা ইনফ্রারেড রে বা অবলোহিত তরঙ্গের সাথে ম্যাচ করে। 20 নম্বর, 20 নম্বরে বলেছে মাধ্যমের অণুগুলি স্থান পরিবর্তনের সাহায্যে তাপ সঞ্চালন হয় কোন পদ্ধতিতে? পরিচলন। এরা স্থান পরিবর্তন করে। মাধ্যমের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হলেও মাধ্যমটি উত্তপ্ত হয় না যে পদ্ধতিতে, সেটি হলো বিকিরণ। ওকে, বোঝা গেল। 21 বলেছে একটি আদর্শ বস্তুর শোষণ ক্ষমতা কত? অসীম। অসীম মানে যা দেবে তাই শোষণ করে নেবে, তাকেই তো আদর্শ কৃষ্ণ বস্তু বলি আমরা। নিউটনের শীতলীকরণ সূত্র কোন সূত্রটির বিশেষ রূপ? এটা হলো স্টিফানের যে সূত্র,
সেই স্টিফানের সূত্রের স্পেশাল রূপটাই হচ্ছে কি আমাদের নিউটনের শীতলীকরণ সূত্র। একটি পরিবাহী দণ্ড যখন স্থির অবস্থায় আসে তখন তাপ পরিবহনের ঘটনাটি পরিবাহীর উপাদানের কোন কোন ধর্মের উপর নির্ভরশীল। তাহলে আর উপাদান দেবে না, এ বাদ দিয়ে আর কার উপরে নির্ভরশীল? বেদ। আর কার উপরে নির্ভরশীল? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর কার উপরে নির্ভরশীল? তাপমাত্রার পার্থক্য। আর কার উপর নির্ভরশীল? চতুর্থ কার উপর নির্ভরশীল? সেটা হলো সময়। এগুলোর উপরে নির্ভরশীল। ঠিক আছে। আচ্ছা, দণ্ডের দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য দ্বিগুণ করা হলে কিউ ইজিক্যাল টু কে এ ডেল্টা থিটা, আমি এটাই লিখছি ডেল্টা থিটা, তাহলে সুবিধা হবে, ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডি আর উপরে গুণিত টি। তাহলে এই ডেল্টা থিটাটা যদি ডবল টাইম হয় তাহলে ইন্টু 2 হয়ে গেল। তাপমাত্রা পরিবহনের হার কত হবে? দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। হলো 23। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক। সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার সেকেন্ড। হলো, বা একবারে লিখে দাও না, ইনভার্স করে করে লেখাই চলে যাবে। ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এই যে ওয়াট পার মিটার পার কেলভিনের সাথে কম্পেয়ার করে করে করতে পারো। আর কি বলেছে? তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা কি? বের করে নেবে এখান থেকে, কে এর মাত্রা বইও পেয়ে যাবে চাইলে। 24। তামা, লোহা, কাঠ ও পারদের মধ্যে কোনটি তাপের রোধাঙ্ক তাপীয় রোধাঙ্ক বেশি? তাপীয় রোধাঙ্ক মানে কি? তাপীয় রোধাঙ্ক হয় তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক, সেটা হলো তাপীয় রোধাঙ্ক, রো এইচ, থার্মাল রেজিস্টিভিটি। হলো, তাহলে যার কেটা বেশি, তাপ পরিবাহিতাঙ্ক কার বেশি? তামার সবচেয়ে বেশি। তাহলে বেশি যদি ওর তামার হয় তাহলে তামার কম হবে, রো এইচ। কার কম? তামার কম। তামার কি হবে? কম হবে, তাই তো। সবচেয়ে বেশি তাহলে কার? না কাঠ। কাঠের হবে সবচেয়ে বেশি, বিকজ কাঠের কেটা অনেক কম, তাই 1/kটা বেশি। এবার বলছে কোনো দণ্ডের তাপ পরিবাহিতাঙ্ক 4 ইউনিট। কোনো পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক হচ্ছে 4 ইউনিট, এর তাপ রোধাঙ্ক কত? আচ্ছা, তাহলে 1/4 মানে 0.25 ইউনিট। ভালো প্রশ্ন, ছোট্ট একটা ম্যাথ দিয়েছে। চলো, বোঝা গেল। এটা তো অনেকটাই সময় কম লাগলো, ওইটাতে আমাকে প্রথম দিকে একটু বোঝাতে হয়েছিল। এটাতে আমার প্রথম থেকে একটু সময়টা কম লাগলো, অতটা লাগলো না। ভালো জিনিস, অসুবিধা নেই। যেটা যতটা সময় লাগা দরকার তাকে ততটা সময় দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে। আর যেখানে সময় কম লাগছে সেটাকে কম দিতে হবে, সেটাকেও বেশি দিবার দরকার নেই। কম টাইম যেখানে দিতে হচ্ছে সেই টাইমটাকে স্টোর করে বেশি যেখানে টাইম দিতে হচ্ছে সেখানে টাইমটা দাও, এটাই করতে হবে। 25। কুপরিবাহী পদার্থ দিয়ে আচ্ছাদিত একটি দণ্ডের এক প্রান্তকে 100°C এবং অন্য প্রান্তকে ঘরের তাপমাত্রায় 30°C রাখা আছে। সাম্যাবস্থায় দণ্ডের মধ্যবিন্দুর তাপমাত্রা কত? আচ্ছা, একটা টেম্পারেচার হচ্ছে তোমার 30°C, যেটা রুম টেম্পারেচার, আর দণ্ডের আরেকটা প্রান্ত হচ্ছে 100°C, এটা অন্য একটা টেম্পারেচারে রাখা আছে। পুরো জিনিসটাকে কভার করা হয়েছে, আমি এটাকে কভার করে দিলাম, পুরো জিনিসটাকে কভার করা হয়েছে একটা কুপরিবাহী পদার্থ দিয়ে। কোন পদার্থ দিয়ে? কুপরিবাহী পদার্থ দিয়ে। ওকে, বোঝা গেল? কুপরিবাহী পদার্থ মানে হচ্ছে এখান থেকে তাপ দিতেও দেবে না, নিতেও দেবে না, তাপ ঢুকতেও দেবে না আর তাপ বেরোতেও দেবে না। এটা হচ্ছে কুপরিবাহী পদার্থের সিস্টেম। তাহলে এর মধ্যেখানটাতে টেম্পারেচার কত? তাপ তো ফ্লো হতে দেবে না, তাহলে আমরা ধরতেই পারি যেদিকে মানে গড় হবে, মধ্যেখানে বলেছে না, তাহলে গড় হবে 100 + 30 ডিভাইডেড বাই 2। 130/2 মানে 65°C এখানে টেম্পারেচার হবে, যেহেতু এটা একটা কুপরিবাহী পদার্থ দ্বারা আবদ্ধ। বলো সর্টেড। কোন তাপমাত্রায় বস্তু থেকে তাপীয় বিকিরণ হয় না?
কোন তাপমাত্রায় বস্তু থেকে মানে একটি বস্তুকে যদি আমি অমুক টেম্পারেচারে রাখি, তবে গিয়ে পরে বস্তুটির থেকে কোনো রেডিয়েশন বার হবে না বা বিকিরণ হবে না, মানে তাপ ও দেবে না বিকিরণ পদ্ধতিতে। কত উষ্ণতাতে? না, টেম্পারেচারটা হতে হবে 0 কেলভিন। কেন? কারণ 0 কেলভিনে বস্তুর আয়তনই থাকে না ভাই, অর্থাৎ বস্তুটাই থাকে না। কথাটা বোঝো, বস্তুটার আয়তনই থাকে না। আয়তন কাকে বলা হয়? একটি বস্তুর আয়তন বলতে কি বোঝো? একটি বস্তুর আয়তন বলতে বোঝায় যে তার দ্বারা অধিকৃত অঞ্চল কতটা অকুপাই করেছে, কতটা ওর জায়গা লাগছে। এবার তার আয়তনটা শূন্য, তার মানে তাকে রাখতে কোনো জায়গায় রাখছে না, তার মানে সে নেই, সে অবলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ সে কিন্তু টোটালি ওর মধ্যে আর কিছু নেই, মানে ওই বস্তুটা আর এক্সিস্ট করছে না। তাহলে বস্তুটা যদি এক্সিস্ট না করে তাহলে কোনো রেডিয়েশন পাবে কি করে? বোঝা গেল? 25 নম্বর, না 25 নম্বর হয়ে গেল। যে বস্তুর ওপর তা আপতিত বিকীর্ণ তাপের সম্পূর্ণটাই তাপের মাধ্যমে ফিরিয়ে দেয় তাকে কি বলে? তাকে কি বলবো? উত্তম বিকিরক, অর্থাৎ গুড রিফ্লেক্টর, এটাই বলবো। আর কি বলবো? উত্তম বিকিরক। আচ্ছা, আর কি বলেছে? নক্ষত্র এ কে পৃথিবী থেকে লালচে এবং অন্য নক্ষত্র বি কে সাদা দেখালে, আচ্ছা, এ এর তাপমাত্রা বি এর তুলনায় বেশি না কম? এটা হচ্ছে আমাদের আর্থ, প্যারাসা আর্থ। এটা হচ্ছে নক্ষত্র এ, এটা হচ্ছে নক্ষত্র বি। আর্থ থেকে একে দেখালে লাল দেখাচ্ছে, আর্থ থেকে বি কে দেখালে হোয়াইট দেখাচ্ছে। এবার তুমি জানো যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, আমরা কি জানতাম যে টি এম প্রপোর্শনাল উইথ 1/λ। টেম্পারেচার সাথে তো এই তো সম্পর্ক, সরি, টি প্রপোর্শনাল উইথ ল্যামডা এম, ম্যাক্সিমাম যে ল্যামডা ও বিকিরণ করছে। হ্যাঁ ঠিক আছে, না কোথাও একটা ভুল হলো কি? না ঠিকই আছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে যার ল্যামডা এমটা বেশি তার টেম্পারেচারটা কম, তাহলে এর ল্যামডাটা বেশি, তাহলে এর টেম্পারেচারটা কম। তাহলে এ নক্ষত্রটার কম টেম্পারেচার, বি নক্ষত্রটার বেশি টেম্পারেচার। ব্যাস, পরিষ্কার কথা। 27, কোন ক্ষেত্রে নিউটনের শীতলীকরণ সূত্র প্রযোজ্য? প্রযোজ্য নয় বলেনি কিন্তু, প্রযোজ্য বলেছে। তো নিউটনের শীতলীকরণ সূত্র দেখবে লেখাই থাকে না, বইয়ে লেখাই থাকে। আমি তো পারুলের বইটাতে পেয়েছিলাম, আমি তো অ্যাকচুয়ালি পারুল থেকে পড়াই, তাহলে পারুলের বইটাতে এটা লেখাই ছিল যে নিউটনের শীতলীকরণ সূত্র তখন প্রযোজ্য যদি দুটো ক্ষেত্রে, 27 দুটো ক্ষেত্রে প্রযোজ্য। 1 নাম্বার হচ্ছে টি পরিবেশ, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা এবং বস্তুর তাপমাত্রা, টি বস্তু, এদের যে তাপমাত্রার যে পার্থক্যটা, এটা যেন অনেক কম হয়। কি হয়? কম। বস্তুর তাপমাত্রা আর পরিবেশের তাপমাত্রার যে ডিফারেন্সটা, পার্থক্যটা, এটা যাতে অনেক কম হয়। 2 নাম্বার হচ্ছে বেশি হলে কিন্তু নিউটনের শীতলীকরণ সূত্র লাগবে না, সেক্ষেত্রে স্টিফানের সূত্র লেগে যাবে। 2 নাম্বার হচ্ছে টেম্পারেচার অফ পরিবেশ, পরিবেশের যে তাপমাত্রা সেটাকে ফিক্সড রাখতে হবে, সেটাকে চেঞ্জ করা যাবে না, পাল্টানো যাবে না। সেটা যদি পাল্টে যায় তাহলে কিন্তু ক্যালকুলেশনে প্রবলেম আসবে। এই দুটো রিজন তোমরা লিখতে পারো, অনায়াসে নাম্বার পেয়ে যাবে, যদিও 1 নাম্বার আছে। একটি উষ্ণ বস্তুর তাপ বিকিরণের পরিমাণ কখন দ্রুত হবে? তো দ্রুত হবে যদি ওই বস্তুটার ও পরিবেশটার তাপমাত্রার পার্থক্য বেশি তো রাখা যাবে না, যেহেতু নিউটনের শীতলীকরণ সূত্র সেক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাপমাত্রা পার্থক্য যথেচ্ছ বেশি হয়, মানে যথেষ্ট পরিমাণে বেশি হয়, যথেচ্ছ পরিমাণে বেশি হয়, মানে যতটা সম্ভব বেশি করা যায় আর কি, যাতে এটা হয়। টেম্পারেচারের ডিফারেন্সটা যত বেশি থাকবে পরিবেশের সাথে বস্তুটা, সে তত দ্রুত তাপ পরিবহন করবে। কারণ নিউটনের শীতলীকরণ সূত্রের ওটাই তো রূপ, ওটাই তো মানে বলেন। 28, কোন সূত্র থেকে জানা যায় উত্তম বিকিরকই সর্বদা উত্তম শোষক? এটা হচ্ছে কারশফের সূত্র, কারশফের সূত্র। ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে মোটামুটি খারাপ না।
কারশফের সূত্র 28 হয়ে গেল। আরেকটা অংশ দিয়েছে, একই ভরের ও একই তাপমাত্রায় উত্তপ্ত একটি লোহার গোলক ও একটি লোহার পাতের মধ্যে কোনটি তাড়াতাড়ি ঠান্ডা হবে? ভর একই তাপমাত্রায় উত্তপ্ত। আচ্ছা, দুজনকে একই টেম্পারেচারে করেছি, দুটোর উপাদানটাও সেম, তাহলে কোনটি তাড়াতাড়ি ঠান্ডা হবে? একই সময়ে ঠান্ডা হবে, একই সময়ে ঠান্ডা হবে। 29, একটি লোহার পাতের তাপমাত্রা 100°C থেকে 90, 90 থেকে 80, 80 থেকে 70 হতে T1, T2, T3 সময় লাগে। এদের মধ্যে সম্পর্ক কি? মানে কে বড় কে ছোট এই জিনিসটা বলেছে। 100 থেকে 90, 90 থেকে 80, 80 থেকে 70, এই তিনটে স্টেপ। দেখো, পরিবেশের তাপমাত্রা তো ওই আছে, পরিবেশের তাপমাত্রা কত আছে? টি পরিবেশ, ধরে নিচ্ছি রুম টেম্পারেচার একটা, যেটা আমরা ধরে নিই অবশ্যই, সেটা হচ্ছে তোমার 27°C বা 30°C, রাউন্ড ফিগারে নিয়ে সুবিধা হবে, তাহলে 30°C। এবার ওই বস্তুটা প্রথমে কত ছিল? 100, 100 থেকে কত হয়েছে? 90 হয়েছে। তাহলে 100 থেকে 90 এর পার্থক্য, কোনো একটা মিডল রেঞ্জ ধরো, 95 ধরে নাও, মিডলটা 95, তার সাথে 30 এর পার্থক্য যথেষ্ট হাই। এবার ও হয়ে গেল 90 থেকে 80, এটার একটা মিডল রেঞ্জ ধরে নাও 85, 85 সাথে 30 এর পার্থক্য একটু হলেও কম। এরপর আমি ধরে নিচ্ছি 80 থেকে 70, এবং এর মিডল রেঞ্জ ধরে নাও 75, তাহলে এই 75-এর সাথে এই 30-এর পার্থক্যটা আরেকটু হলেও কম। সব থেকে বেশি পার্থক্যটা কার? এটা। পার্থক্য যত বেশি, পরিবহনের হার তত বেশি। এটা T1 বলেছে, এটা T2 বলেছে, এটা T3 বলেছে। T1 টাইমটা কম লাগবে, দ্রুত পরিবহন হচ্ছে, সব থেকে বেশি সময় লাগবে T3 তে। বলো বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? 100 থেকে 90, 90 থেকে 80, 80 থেকে 70, ঠিক আছে। আর আজকের শেষ প্রশ্ন, যেটা দিয়েছে 12 সেন্টিমিটার, না আরেকটা দিয়েছে, কোনো বস্তুর তাপমাত্রা 7°C থেকে যদি 227°C পর্যন্ত বৃদ্ধি করা হয়, তাহলে কি হবে? 7°C আর 227°C। 7°C মানে হচ্ছে 273 প্লাস 7, তার মানে হচ্ছে 280 কেলভিন। আর 273 প্লাস 7 280, 280 প্লাস 280 560 কেলভিন। তাহলে টেম্পারেচার আমি কত বাড়িয়েছি? দ্বিগুণ করেছি। টেম্পারেচার যদি দ্বিগুণ করি আমি, তাপীয় বিকিরণ 2⁴ টাইমস হবে, কারণ E প্রপোর্শনাল উইথ T⁴। তাহলে এটা 2⁴ টাইমস হবে, মানে 2⁴ মানে 16 গুণ, 16 গুণ বাড়বে তাপীয় বিকিরণটা, 16 গুণ বাড়বে। চলো হয়ে গেল। আর শেষ প্রশ্ন, দ্যাট ইজ 30তে বলেছে যে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বস্তু এত কেলভিন উষ্ণতা এত ওয়াট ক্ষমতা বিকিরণ করতে পারে। যদি ব্যাসার্ধ অর্ধেক আর উষ্ণতা দ্বিগুণ করা হয়, তবে বিকিরিত ক্ষমতার মান কত হবে? এটা স্টিফানের সূত্র, সেম জিনিস দিয়েই কাজ হয়ে যাবে, একই ওষুধেই রোগ সারবে। সেটা হচ্ছে E = AT⁴। আমি একটা কনস্ট্যান্ট থাকে নেওয়া না নয় একই ব্যাপার, সিগমা নিয়েই নাও। তো ঠিক আছে, তবে বিকিরিত ক্ষমতা এত ওয়াট। আচ্ছা ওকে, তাহলে E1/E2 নিয়ে নাও, সিগমা তো কনস্ট্যান্ট, যায় আসে না। এরিয়া 1/এরিয়া 2, আর টেম্পারেচার হচ্ছে T1/T2 তার হোল টু দি পাওয়ার 4। এবার আর একটা লাইন করলে, প্রথমের ইয়েটা হচ্ছে 450 ওয়াট, পরের যে এনার্জিটা সেটা জানি না, বার করব। প্রথমে যে ইয়েটা আছে, ব্যাসার্ধটা আছে, সেটা 12 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে এর এরিয়া হবে πr² অবভিয়াসলি। কি দিয়েছে? গোলক দিয়েছে না, গোলাকার বস্তু, πr² হোক 4πr² হোক, যায় আসে না, আমার r² নিয়ে কাজ। তাহলে 12 সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই, পরে কি হয়েছে, ব্যাসার্ধ অর্ধেক মানে 6² গুণিত টেম্পারেচার দ্বিগুণ করা হয়েছে। তাহলে প্রথমে যদি T1 থেকে পড়া, তাহলে কি হলো 2T1 তার পাওয়ারে 4। তাহলে এখান থেকে হচ্ছে 450/E2 =
6 দুগুণে 12, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু এটা কেটে গেল, এটা হলো 2 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 16। তাহলে এখানে 4 4 16, আর E2 হয়ে যাবে 450 গুণিত 4, 1800 ওয়াট। এটা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, এছাড়াও আমার যে সলিউশন থাকবে সেখানেও দেখতে পাবে পর্ষদের নমুনা প্রশ্নপত্র। না, এটা তো করে দিয়েছি সেমিস্টার 2 তে, এটা আমি 4 ভাবছি। পর্ষদের কিন্তু নমুনা প্রশ্নপত্র এটা আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পড়ে এটার ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোনো প্রবলেম থাকলে দয়া করে কমেন্ট করো, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে তোমাদের প্রবলেমটা কোথায়। প্রবলেম যদি শেয়ার করো তবেই তার সলিউশন করা যাবে, আদারওয়াইজ আমি তো অন্তর্যামী না যে বুঝে যাবো কোথায় প্রবলেম। ভালো লাগলে বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করো, খারাপ লাগলে বা বুঝতে না পারলে কমেন্ট করো, বোঝানোর চেষ্টা করবো আমি। এখানে আমাদের মান 2 তাপ সঞ্চালন শেষ হলো, মান 3 তাপ সঞ্চালন নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।